Hello, good evening, students. Welcome to Learn Physics. আজকে তোমাদের সার্কুলার মোশনের এমসিকিউ এর নেক্সট এমসিকিউ গুলোর সলিউশন এবং হিন্টসের ক্লাস করব। তো তোমরা আগের ক্লাসগুলো যেগুলো করেছো সেগুলো আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। কীরকম ধরনের তুমি সলিউশনগুলো চাইছো সেইগুলো জানাবে কমেন্ট বক্সে। আর বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন নতুন যে ক্লাসগুলো আমি রেগুলার বেসিসে এই এমসিকিউগুলোর সলিউশন এবং হিন্টস দিয়ে দেবো। যদি এগুলো ধরে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ক্ষেত্রে খুব এটা উপকৃত হবে তোমরা নিজেরাই। তো চলো শুরু করি নেক্সট এমসিকিউ। তো দেখো তোমার 51 যে এমসিকিউটা আছে, 51 এমসিকিউটা যেটা বলেছে তোমার 50 কেজি ভরের একটি গাড়ি 500 কেজি ভরের একটি গাড়ি 50 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 36 কিমি/আওয়ার বেগে বাঁক নিলে অভিকেন্দ্র বল কত? দেখো একটা যখন কোনো বস্তুকণা বৃত্তাকার পথে আবর্তন করে, বৃত্তাকার পথে যখন আবর্তন করবে তখন কি হয় না, তার উপর যেমন অভিকেন্দ্র বল ক্রিয়াশীল হয় তার সঙ্গে সঙ্গে অপকেন্দ্র বলও ক্রিয়াশীল হয়। ঠিক আছে, তাহলে ধরো এই বস্তুটা এরকম আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সমদ্রুতিতে আবর্তন করছে। তাহলে এইটার উপর তোমার বাইরের দিকে ক্রিয়াশীল হবে অপকেন্দ্র বল, যেটা হচ্ছে mv²/r অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। তাহলে এই অপকেন্দ্র বলের সমান বিপরীতমুখী মানে কেন্দ্র বরাবর একটা বল ক্রিয়াশীল হয় অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বল হচ্ছে এফসি। ঠিক আছে, তো আমাকে অভিকেন্দ্র বলটাই বের করতে বলেছে। এই অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বলের মান কিন্তু সমান হয়। তাহলে এই ক্ষেত্রে অভিকেন্দ্র বল এফসি সমান হচ্ছে mv²/r, বা এটা m⍵²r দুটোই লেখা যায়, যেহেতু এখানে ভি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। দেখো 36 কিমি/আওয়ার, 36 কিমি/আওয়ার, এখানে ভিটাকে কনভার্ট করে নাও মিটার পার সেকেন্ডে, মানে 36 × 1000 ডিভাইডেড বাই 3600। এটা যদি করো তাহলে দেখো 36 কেটে যাবে, এটা 10, এটা মিটার পার সেকেন্ড বেগটা হবে। তাহলে এখানে এম দেওয়া আছে 500 আর ভিটা তাহলে 10 বাই আরটা এখানে দেওয়া আছে 50 মিটার। ঠিক আছে, 50। তাহলে এখানে একটা শূন্য যদি কেটে দেওয়া হয়, এই শূন্য কাটলো আর এটা কেটে গেলে 10 হবে, 10⁻³ 1000 নিউটন হচ্ছে, 1000 নিউটন। অপশন সি এটা। ঠিক আছে, এটা হবে। নেক্সট দেখো 52, একটি বিমান 600 কিমি/আওয়ার দ্রুতি নিয়ে উল্লম্ব তলে অবস্থিত বৃত্তাকার পথে ঘুরলো। ওই বৃত্তের ব্যাসার্ধ কত হলে চালকের আসনের উপর যে সর্বাধিক বল প্রয়োগ করবে তা চালকের ওজনের 10 গুণ হবে। ঠিক আছে, এখানে কোন জায়গায় দেখো উল্লম্ব তলে অবস্থিত বৃত্তাকার পথে ঘুরলো, ওই বৃত্তের ব্যাসার্ধ কত হলে চালক আসনের উপর যে সর্বাধিক বল প্রয়োগ করবে তা চালকের ওজনের 10 গুণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাদের একটা জিনিস ভাবতে হবে, এটা অবশ্য বলে দেওয়া ভালো ছিল যে যদি বস্তুটা যেখানে তোমার চালকের আসনটা কোনখানটায়, মানে এটা উল্লম্ব তলে বলেছে, তো তাহলে উল্লম্ব তলে হলে তার দুটো বিন্দু হবে, এই সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দু। এই সর্বনিম্ন বিন্দুতে কি হবে না, ওজনটা মানে ব্যক্তি বা চালকের ওজনটা বেশি হবে, আর উল্লম্ব তলে অর্থাৎ এই সর্বোচ্চ বিন্দুতে এটা যদি এ বিন্দু হয়, এ বিন্দুতে কিন্তু কম হবে। কেন না, দেখো এখানে এটা যদি বি বিন্দু ধরা হয়, বি বিন্দুতে তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে, তার সঙ্গে ক্রিয়াশীল হবে অপকেন্দ্র বলটা mv²/r। তাহলে এই দুটো বলের সমান এবং বিপরীত দিকে প্রতিক্রিয়া বলটা আর হবে, যেটা বলেছে চালকের আসনের উপর কতটা বল প্রযুক্ত হবে। একই রকম ভাবে যখন সর্বোচ্চ বিন্দুতে থাকছে তখন দেখো ওজন হবে নিচের দিকে আর উপরের দিকে ক্রিয়াশীল হবে অপকেন্দ্র বল mv²/r, আর এই দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল।
তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রতিক্রিয়া বলটা বের করি, আর সমান হবে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, আর এইখানে প্রতিক্রিয়া বলটা হবে আর সমান এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারছো, এইখানে তোমার এটা তোমাকে আর এ লিখে নাও, আর এটা হচ্ছে আর বি। বুঝতে পারছো আর বি কিন্তু গ্রেটার দেন আর এ। তো যেহেতু এখানে 10 গুণ ওজনের 10 গুণ হবে এটা বলেছে, তাহলে সেই হিসাবে আমি বি বিন্দুটা ধরেই করছি, কারণ এখানে আমি যদি একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরাই, তাহলে সেক্ষেত্রে তার যদি দ্রুতিটাও একটা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে এখানে যদি কোশ্চেনটা এরকম ভাবে বলে যে দ্রুতি কত হলে বা ব্যাসার্ধ কত হলে, যে কোশ্চেনটা বলেছে ওজনের 10 গুণ হবে প্রতিক্রিয়া বল, তো সেক্ষেত্রে দ্রুতি যদি খুব বেশি করি তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে উপরের বিন্দুতে, কিন্তু এক্ষেত্রে আমরা এই বিন্দুটা ধরেই করছি, এটাই হবে আশা করি, কারণ ওজনটা এখানে বেশি হচ্ছে। তো তাহলে আমরা ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম, তাহলে আর ছোট আর যদি ধরে নেওয়া হয়, তাহলে আর বি এটা ইকাল টু এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এইটা বলেছে ওজনের 10 গুণ, চালকের ওজনের 10 গুণ, অর্থাৎ 10 এম জি ইকাল টু এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা থেকে হয়ে যাবে 9 এম জি ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম এম কেটে যাচ্ছে, এখানে এম আর এম কেটে যাবে, তোমাকে আর বের করতে হবে। তাহলে আর সমান কত, ভি স্কোয়ার বাই 9g। তাহলে ভিটা কত, এখানে দেখো 600 কিমি পার আওয়ার বলেছে। আচ্ছা, এখানে তোমার কিমি পার আওয়ারটাকে ভিটাকে আবার কনভার্ট করতে হবে। ভি তোমার 600 কিমি পার আওয়ার মানে 10⁻³ ডিভাইডেড বাই 3600। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, আর এটা 1/6 হোক, তাহলে 10⁻³ ডিভাইডেড বাই 6। ঠিক আছে, এটা হবে। তাহলে এখানে তোমার 10⁻6 হচ্ছে ডিভাইডেড বাই 36 ইন্টু 9 ইন্টু জি, জিটাকে আমরা এখানে 10ই ধরে নিলাম। ঠিক আছে, এটাকে এবারে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে জি এর ভ্যালুটা 9.10 যদি ধরা হয়, তাহলে এটা 310-এর কাছাকাছি আসছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো উত্তরগুলো 310, 315, 305 এরকম তিনটা প্রায় কাছাকাছি দিয়েছে, সেই হিসাবে তোমাকে কিন্তু এক্সাক্ট ভ্যালুটা এখানে বসাতে হবে। এটা 9.8 যদি বসাও, 9.8, তাহলে এই উত্তরটা তোমার 315 আসবে। ঠিক আছে, তার মানে আর এর ভ্যালুটা 315 মিটার এটা হচ্ছে। ঠিক আছে, তো চলো তারপরে নেক্সট এমসিকিউ। এটা যেটা বলেছে, এল দৈর্ঘ্যের একটি নলকে এম ভরের অসংলম্ব তোমার তরল দিয়ে পূর্ণ করে তার দুমুখ বদ্ধ করে দেওয়া হলো। এবার নলটিকে এক প্রান্তের চারিদিকে অনুভূমিক তলে ওমেগা কৌণিক বেগে ঘোরাতে থাকলে তরল কর্তৃক অপর প্রান্তে প্রযুক্ত বল কত হবে? ঠিক আছে, তাহলে সিচুয়েশনটা বুঝো, এরকম তোমার কোনো একটা দণ্ড মানে এখানে একটা তোমার নল আছে, সেই নলটার পুরো তরল দ্বারা পূর্ণ করা আছে, এটা পুরো তরল দ্বারা ভর্তি করা আছে, দিয়ে এই তরল দ্বারা পূর্ণ করে এই নলটাকে একটা প্রান্তে বলেছে, দেখো নলটির এক প্রান্তের চারিদিকে মানে এরকম একটা প্রান্ত, সেই প্রান্তের চারিদিকে এই নলটাকে তোমার ওমেগা কৌণিক বেগে আবর্তন করা হচ্ছে। ঠিক আছে, এটা ঘুরতে থাকছে, ঘুরতে থাকলে বুঝতেই পারছো এইখানে যে তরলটা আছে সেই তরলটা সব, তুমি যদি তরল এখানে না রেখে ধরো কিছু নুড়ি বালি ইত্যাদি রেখে দিলে, যদি এটা অর্ধেক থাকতো, অর্ধেকটা যদি ভর্তি থাকতো, তাহলে দেখতে এদিক থেকে আস্তে আস্তে অপকেন্দ্র বলের জন্য সবগুলো কি হতো, এখানে গিয়ে জমা হতো। স্বাভাবিকভাবে এখানেও তোমার কি আছে, তরল আছে, তরলটা যদি এখানে ভর্তি আছে, সে কি হবে না সমস্ত তরল এই দিক দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে, মানে এই দেয়ালের উপর একটা চাপ প্রযুক্ত হবে। তো এখানে তোমার কতটা পরিমাণ বল প্রযুক্ত হবে সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে যে তরলটা আছে
এই তরলটা যে ঘুরছে যে ব্যাসার্ধের বৃত্তপথে, তো সেই অপকেন্দ্র বল অনুভব করবে, সেই অপকেন্দ্র বলটার জন্যই এখানে একটা বল প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে সেই অপকেন্দ্র বলের ভ্যালুটা কত লিখবো না, দেখো এখানে এম ভি স্কোয়ার বাই আর, মানে এখানে তোমার ওমেগা আছে মানে এম ওমেগা স্কোয়ার আর, এটা হবে। তাহলে আরটা কত হবে, এটা দৈর্ঘ্য হচ্ছে এল, পুরো দৈর্ঘ্যটা এল, নলের দৈর্ঘ্যটা। ঠিক আছে, তো এইটা তোমরা দৃঢ়বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার, স্থিতিবিজ্ঞান চ্যাপ্টার আছে, ওইখানে দেখবে ভরকেন্দ্র বলে একটা টার্ম পড়বে তোমরা। ভরকেন্দ্রের দূরত্বটা মানে এখানে নলটা যখন তরল দ্বারা ভর্তি করা আছে, তার ভরকেন্দ্রটা হবে ঠিক এই নলটার দৈর্ঘ্যের অর্ধেক দূরত্বে, মধ্যবিন্দুতে ভরকেন্দ্রটা থাকে। ঠিক আছে, তাহলে এই ভরকেন্দ্রের দূরত্বটা হচ্ছে L/2। তাহলে এই টোটাল তরলটা যে ব্যাসার্ধের বৃত্তপথে হচ্ছে সেই ব্যাসার্ধটা হচ্ছে L/2। ঠিক আছে, তো সেইভাবেই এখানে তোমার অপকেন্দ্র বলটা যেটা ক্রিয়াশীল হবে, মানে এখানে যে অপকেন্দ্র বলটা ক্রিয়াশীল হবে এই ভরটার জন্য, সে অপকেন্দ্র বল এফসি এটা ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর, মানে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম হবে ক্যাপিটাল এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর এর জায়গায় কত হবে, আর এর জায়গায় হবে এটা L/2। ঠিক আছে, তাহলে এম ওমেগা স্কোয়ার L/2, অপশান এটা হচ্ছে তোমার। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে 53 যেটা বলছে এল দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্তে এম ভরের একটি বস্তু কণার সঙ্গে এবং অপর প্রান্তে একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর থাকা খুঁটির সঙ্গে যুক্ত করা হলো। কণাটি ভি বেগে বৃত্তাকার পথে চলমান হলে কণাটির উপর ক্রিয়াশীল কেন্দ্রাভিমুখী বল হবে, কেন্দ্রাভিমুখী বল, সেটা কত হবে? তো এক্ষেত্রে যেটা ব্যাপার, যে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে, এই বৃত্তাকার পথে সেই ধরে না আবর্তন করছে, এখানে বলে দিয়েছে এল দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্তে এম ভরের একটি বস্তু কণার সঙ্গে এবং অপর প্রান্তে একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপরে রাখা খুঁটির সঙ্গে যুক্ত করা হলো। আচ্ছা, এই খুঁটিটা তোমার সেন্টারে আছে, সেটা কিন্তু বলেনি, টেবিলের উপরে রাখা আছে, আমি সেন্টারেই ধরে নিচ্ছি। এরকম জায়গায় একটা খুঁটি রাখা আছে, তো সেই খুঁটির এক প্রান্ত থেকে মানে এক প্রান্ত থেকে এই বস্তুটাকে এরকম ভাবে আটকে দিয়েছে, এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এইভাবে যদি আটকে দেওয়া হয়, দিয়ে যদি এই টেবিলটাকে ঘোরানো হয়, টেবিল বা এই বস্তুটাকে যদি ঘোরানো হয়, তাহলে এই বস্তুটা তোমার মানে ভি বেগে ঘুরছে, তো তাহলে এই বরাবর তোমার অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে এম ভি স্কোয়ার বাই আর, আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করলে তখন কি হবে, তাহলে এই দিকে বৃত্তাকার পথে ক্রিয়াশীল হবে টানের ভ্যালুটা। ঠিক আছে, এদিকে ক্রিয়াশীল হবে টি। যেহেতু এক্ষেত্রে দেখো বস্তুটা স্থির ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, অর্থাৎ ব্যাসার্ধের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এর উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল এই এম ভি স্কোয়ার বাই আর তার সঙ্গে সমান হবে কিন্তু টি, অর্থাৎ টি ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর, এটার সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে তারের টান টি বলা আছে, তাহলে এইটাই হবে অভিকেন্দ্র বল, হ্যাঁ কেন্দ্রাভিমুখী বল টি, অপশান এরটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো 55, সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত 1:2, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত কত? তাহলে এই ক্ষেত্রে আর কিছুই নেই, অভিকেন্দ্র বলের ফর্মুলা অ্যাপ্লাই করবে, অর্থাৎ F1 সমান আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর1, এদের ব্যাসার্ধের অনুপাত আর অভিকেন্দ্র বল সমান বলেছে, তাহলে বেগটাও ধরে নাও v1, আর একটার ক্ষেত্রে f2, দ্বিতীয় কণাটার ক্ষেত্রে m সমভর, তো তাহলে এটা v2 স্কোয়ার বাই r2। ঠিক আছে, তাহলে ওদের বেগের অনুপাত কত? তাহলে ওদের যেহেতু এখানে বলে দিয়েছে f1 ইকাল টু f2, এটা বলে দিয়েছে, সুতরাং এখানে বসে দাও না m v1 স্কোয়ার বাই r1 ইকাল টু এম ভি2 স্কোয়ার বাই আর2, তাহলে এখানে বেগের অনুপাত মানে v1 বাই v2 তার হোল স্কোয়ার ইকাল টু আসবে দেখো r1 বাই r2,
তাহলে এখানে R1/R2 এটার অনুপাত দেওয়া আছে 1:2, এটা 1/2 হচ্ছে। অতএব V1/V2 এটা সমান 1/√2, তার মানে 1:√2। এটাও তোমার অপশান এটা হচ্ছে বেগের অনুপাত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 56টা। দেখো যে বলেছে যদি কোনো 1 গ্রাম ভরের কাঠের বুলেট 1 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 1 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে ঘুরতে থাকে, এটির উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল। এটাও সেম, অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের সঙ্গে তো সমান, আর রাশিমালাও একই। তো এখানে অপকেন্দ্র বল F = m ওমেগা স্কোয়ার আর অ্যাপ্লাই করবে, m ওমেগা স্কোয়ার আর। এখানে m এর ভ্যালুটা 1 গ্রাম বলেছে, এটা হ্যাঁ সিজিএসসি উত্তর আছে যখন, তাহলে 1 গ্রামেই লিখো। ওমেগা এটা 1, আর আরটা দেওয়া আছে দেখো 1 মিটার, তাহলে 1 মিটারটা সেন্টিমিটারে করতে গেলে 100 হবে, সুতরাং 100 ডাইন। ঠিক আছে, 100 ডাইন ডিএটটা। নেক্সট দেওয়া আছে যে কোনো অনুভূমিক তলে গতিশীল গাড়ির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সরবরাহ করে। অভিকেন্দ্র বল সরবরাহ করবে কে? অনুভূমিক তলে গতিশীল গাড়ি, মানে ধরে নাও গাড়ি এরকম একটা কোনো বৃত্তাকার পথে গতিশীল আছে, এরকম ভাবে গতিশীল আছে। তো এই গাড়িটা যখন সামনের দিকে এরকম গতিশীল হবে ভি বেগে, তখন কি হবে না এই গাড়ি, তো এক্ষেত্রে যেটা হবে, ধরো এই রাস্তাটার যদি ব্যাসার্ধ আর হয়, এই গাড়িটার ভর যদি m হয়, তখন এই বাইরের দিকে mv²/r এরকম একটা অপকেন্দ্র বল এই বস্তুটার উপর ক্রিয়াশীল হবে। তাহলে অপকেন্দ্র বল যদি বাইরের দিকে ক্রিয়াশীল হয়, তাহলে গাড়িটা বাইরের দিকে চলে যেতে চাইবে। তাহলে বুঝতেই পারছো তোমরা ঘর্ষণে যেটা পড়েছো, যে কোনো একটা তলের উপর যখন কোনো একটা বস্তু থাকে, সেই বস্তুটা যদি এই দিকে গতিশীল করার চেষ্টা করা হয় বা গতিশীল করা হয়, তো সেক্ষেত্রে তার বিপরীত দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হয়। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই ঘর্ষণ বলটা তখন কেন্দ্রের দিকে, মানে এই রাস্তাটা যেটা আছে, রাস্তার কেন্দ্র কোন দিকে আছে? রাস্তার কেন্দ্রটা তোমার এই দিকে আছে। ঠিক আছে, কেন্দ্র তো তোমার এই দিকে থাকবে, তাহলে সেই কেন্দ্রের দিকে তোমার ঘর্ষণ বলটা প্রযুক্ত হবে। অর্থাৎ এই ঘর্ষণ বলটায় না বাইরের দিকে চলে যেতে চাইবে, ঘর্ষণ বল তখন এই ভিতরের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এখানে যেটা জানতে চেয়েছে যে অভিকেন্দ্র বল সরবরাহ করছে কে? গাড়ি এবং চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল। ঠিক আছে, মানে গাড়ি এবং চাকার মধ্যে ঘর্ষণ বল, ব্রেক দ্বারা প্রযুক্ত বল, ওই গাড়ির ড্রাইভার, ওই গাড়ির স্টিয়ারিং হুইল প্রযুক্ত বল, কোনোটাই নয় তোমার অপশান এটা। ঠিক আছে, অপশান এ হবে, অপশান এ। গাড়ির চাকার ঘর্ষণ বলটা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে যে সমভারের দুটি বস্তু কণা সমান কৌণিক বেগ নিয়ে যথাক্রমে r এবং r2 ব্যাসার্ধে দুটি বৃত্তাকার পথে আবর্তন করছে, অভিকেন্দ্র বলের অনুপাত। দেখো আগেরটা সে অভিকেন্দ্র বল সমান বলেছিল, দিয়ে বেগের অনুপাত বললো, আর এখানে তোমার সমান কৌণিক বেগ নিয়ে আবর্তনশীল অভিকেন্দ্র বলের অনুপাত। তাহলে একই রকম ফর্মুলা, এফ দুটো যদি সমান, মানে F1 = না অভিকেন্দ্র বলের অনুপাত বলেছে, তাহলে F1 সমান, এটা সমান ভরের m ওমেগা স্কোয়ার r1, আর একটার ক্ষেত্রে F2 সমান m ওমেগা স্কোয়ার r2। ঠিক আছে, এটা সমান কৌণিক বেগ সমান ভর। ঠিক আছে, তাহলে এখানে F1/F2 এটা সমান হয়ে যাচ্ছে r1/r2। ঠিক আছে, তার মানে যার যত বেশি ব্যাসার্ধ হবে, যে বেশি ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে, তার উপর ক্রিয়াশীল তোমার অভিকেন্দ্র বলের মান তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবে অনেক সহজ। আগে নিউটনের গতিসূত্রে যেরকম ধারণা লাগছিল বা ঘর্ষণে যতটা লাগছিল ওই ব্লকগুলোর ক্ষেত্রে, এখানে কিন্তু অতটা নয়, জাস্ট ফর্মুলা পুটিং, খুব সহজ অঙ্ক। আচ্ছা, পরে 59 যেটা দেওয়া আছে, 10 কেজি ভরে একটি গাড়ি 50 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরানো হলে গাড়িটি গতিবেগ প্রয়োজনীয় অভিকেন্দ্র বল করে নিবে একই রকম mv²/r। এইখানে ভিটাকে কনভার্ট করবে, হ্যাঁ ভিটাকে তোমার এটা 10 হয়ে যাবে,
এটা তো মনে হয় আগেটা করলাম, হ্যাঁ 1000 নিউটন উত্তরটা এলো, মনে হয় এটা রিপিট হয়ে গেছে অঙ্কটা, একই অঙ্ক। আচ্ছা এরপরে 60 যেটা আছে দেখো, দুধ থেকে মাখন পাওয়া যায়, দুধ থেকে মাখন পাওয়া যায়, মাখন পাওয়া যায় কোন বলের জন্য? এটা বুঝতেই পারছো অপকেন্দ্র বল, এটা তো ডাইরেক্ট অপকেন্দ্র বলের থিওরি থেকেই বলা যায়, কারণ দুধের মধ্যে যে কলেট কণাগুলো দ্রবীভূত আছে, মানে এখানে তোমার কলের দ্রবণ তো দুধ, তাহলে সেক্ষেত্রে যে কঠিন কণাগুলো মাখনটা দুধের মধ্যে মিশ্রিত থাকে, যখন এটা সেন্ট্রিফিউজ যন্ত্রে আবর্তন করানো হয়, সেই কণাগুলোর উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হয়, তখনই কি হয়, জলের কণা থেকে এই দুধের কণা অর্থাৎ মাখনের কণাগুলো আলাদা হয়ে যায়, তাহলে এটা কিন্তু অপকেন্দ্র বলের জন্য। হ্যাঁ, আর 61টা যেটা বলেছে কেন্দ্রের চারদিকে ঘোরার জন্য পরমাণুর ইলেকট্রনগুলি অভিকেন্দ্র বল পায়, এটা কিন্তু তোমরা জানো যে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎধর্মী আর ইলেকট্রন সেটা হচ্ছে ঋণাত্মক তড়িৎধর্মী, তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল হয়। ঠিক আছে, এই স্থির তড়িৎ আকর্ষণ বল এক্ষেত্রে অভিকেন্দ্র বল সরবরাহ করে। ঠিক আছে, এটাও তাহলে তোমার হবে মহাকর্ষ বল থেকে না স্থির তড়িৎ, বিয়ের অপশনটা, হ্যাঁ স্থির তড়িৎ আকর্ষণ বল থেকে। আচ্ছা, একটি লরি উত্তল ব্রিজে উঠতে থাকলে এর লম্ব প্রতিক্রিয়া কি হবে? ধরো এরকম উত্তল ব্রিজ, এরকম উত্তল ব্রিজ যদি হয়, তাহলে এখানে যদি কোনো একটা লরি বা ট্রাক কোনো বস্তু যাই হোক না কেন এরকম যদি গতিশীল থাকে ভি বেগে, যখন এরকম জায়গায় পৌঁছাবে, যে কোনো জায়গায় যখন পৌঁছাবে, তখন তার ওজনটা, আমি সর্বোচ্চ উচ্চতারাই বলছি, ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে আর উপরের দিকে ক্রিয়াশীল হবে লম্ব প্রতিক্রিয়া আর, যদি গাড়িটা স্থির থাকে। কিন্তু যদি এ ভি দ্রুতিতে আবর্তন করে, তাহলে সেক্ষেত্রে এই দিকে ক্রিয়াশীল হবে এম ভি স্কোয়ার বাই আর। এই আরটা কি না, যে উত্তল পথ তার হচ্ছে ব্যাসার্ধ, আর কেন্দ্রটা যদি এইটা হয় তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে আর প্লাস এম ভি স্কোয়ার বাই আর এটা ইকাল টু এম জি হচ্ছে, তাহলে এখানে আর সমান কত হবে? আর সমান হচ্ছে এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে বুঝতেই পারছো এম জি তো কনস্ট্যান্ট, অভিকর্ষ বল যে বল দ্বারা টানছে, তাহলে এখানে যত বেগ বেশি হবে তত কি হবে, এই অপকেন্দ্র বলের মানটা বেশি হবে, অপকেন্দ্র বলের মানটা বেশি হবে, স্বাভাবিকভাবেই আর এর মানটা কিন্তু হ্রাস পাবে। তাহলে এটার ক্ষেত্রে কোন অপশনটা বলবে? এটার ক্ষেত্রে বলা যাবে ক্রমশ হ্রাস পাবে, স্থির থাকবে, ক্রমশ বৃদ্ধি পাবে, প্রথমে বৃদ্ধি পাবে তারপর হ্রাস পাবে না, এটা ক্রমশ হ্রাস পাবে। উত্তল ব্রিজে উঠতে থাকছে, উত্তল ব্রিজে যদি উঠতে থাকে তাহলে এক্ষেত্রে একদম পার্টিকুলার তার সর্বোচ্চ বিন্দুতে তোমার ওজনের বিপরীত দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রমশ হ্রাস পাবে, তাহলে এটা অপশন এটা হচ্ছে ক্রমশ হ্রাস পাবে। ঠিক আছে, এই অপশনটা। তাহলে এইখান পর্যন্তই আজকের ক্লাসটা থাক, যে অঙ্কগুলো করলাম বুঝতেই পারলে অঙ্কগুলো খুব সহজ ছিল, একবার করে এগুলো দেখে প্র্যাকটিস করে নাও। তবুও যদি কোনো অঙ্কগুলোর ক্ষেত্রে প্র্যাকটিস করার সময় ডাউট থাকে, এইগুলো তোমরা একটু মার্কিং করে রাখবে। তোমাদের এই পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়েই রেখেছি, ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো, যারা ধরে নাও এই বইটা ফলো করছো না, সাঁতরা পাবলিকেশনের বই এটা। তো এখানে ম্যাক্সিমাম এমসিকিউ, অনেক এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলোর সলিউশন করে নিলে তোমরা অন্যান্য বইয়ের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। মূল ব্যাপার, যে কোনো বই ফলো করো না কেন, মূল এই কনসেপ্টটা দরকার, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো বইয়ের সলিউশন কিন্তু করতে পারবে। ঠিক আছে, ওকে, গুড নাইট এভরিবডি।